মেডিকেল অ্যাডমিশনে সময় স্টুডেন্টরা সবচেয়ে বেশি প্যারা খায় দুইটা জিনিস নিয়ে, এটা হচ্ছে জিকে আর ইংলিশ নিয়ে। তো যারা মোটামুটি ভালো রেজাল্ট করে, মানে ওপরের দিকে চান্স পায়, ঢাকা মেডিকেল বা অন্যান্য বিভাগীয় মেডিকেল চান্স পায়, তারা কম বেশি সবাই জিকে ইংলিশ প্রিপারেশনটা আগে থেকেই নিয়ে থাকে। আমি নিজে জিকে ইংলিশ দুইটাই ফার্স্ট ইয়ার থেকে পড়া শুরু করছি। আজকে ভিডিওতে ইংলিশ আমি কিভাবে অন্যান্য পড়ালেখার পাশাপাশি ফার্স্ট ইয়ার থেকেই প্রিপারেশন নিতে পারছি সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে আসি, ইংলিশে আমরা কোন বইটা পড়ব। এখন যদি তুমি একাডেমিকে হও, নট অ্যাডমিশন, তুমি একাডেমিক থেকে ইংলিশ প্রিপারেশন নিচ্ছ, সেজন্য তোমার জন্য সবচেয়ে ভালো অপশন হবে তুমি মাস্টার অর অ্যাপেক্সে শিফট করবা। আমি জানি অনেকে বলবা যে ভাই এই বইটা অনেক মোটা, অনেক বেশি। এখন তুমি একাডেমিক থেকে প্রিপারেশন নিচ্ছ, তোমার জন্য অনেক সময় আছে, 2 বছর সময় আছে, তো তোমার জন্য এটা বেস্ট অপশন হবে। কারণ তুমি যদি মাস্টার অ্যাপেক্স এটা পড়তে পারো, তোমার প্রিপারেশনটা হবে বিসিএস লেভেলের। তোমাকে ইংলিশে আটকানো খুবই কঠিন হয়ে যাবে, মেডিকেল স্ট্যান্ডার্ড ইংলিশে আটকানো মানে নেক্সট টু ইম্পসিবল হয়ে যাবে যদি তুমি ভালো করে পড়তে পারো বইগুলো। ঠিক আছে, সো এই জন্য মাস্টার অ্যাপেক্স এটা রেকমেন্ডেড। আবার যদি কেউ পড়া ইতিমধ্যে শুরু করে দিচ্ছো, ধরো 6 মাস তুমি একটা বই পড়ে ফেলছো, কোনো একটা কোচিংয়ের বই পড়ে ফেলছো, দেন তুমি ওইটাতে থাকো, এখানে আসার দরকার নেই। বাট আমি নিজে পড়ছি, আমি মাস্টার পড়ছি কবে জানো? অ্যাডমিশনের মধ্যে। তো যখন আমি পড়ছি তখন আমি প্রথমে কনফিউজ ছিলাম যে আসলে কি পড়বো না পড়বো না, আগে তো পড়ি নাই, এত মোটা বই পড়বো না পড়বো না। সো আমাকে চাপাই দেওয়া হয়েছিল যে তুই মাস্টার পড় কোচিং থেকে। তো এই জন্য আমি মাস্টার পড়ছি এবং পরে আফসোস করছিলাম যে মাস্টার আমি আগে কেন পড়ি নাই, কারণ আমার আগে তো আরও বেশি সময় ছিল, এই যে আমি পড়তে পারতাম ভালো। তো একাডেমিক থেকে পড়তে গেলে মাস্টার ইজ দ্য বেস্ট অপশন, মাস্টার অ্যাপেক্স যে কোনোটা হতে পারে, বাট মাস্টার আমি নিজে পড়ছি। এখন আসি টপিক। ইংলিশে আমরা মেইনলি যদি ব্রডলি ভাগ করি সেক্ষেত্রে আমরা দুইটা টপিক পাবো, একটা হচ্ছে গ্রামার, একটা হচ্ছে ভোকাবুলারি। গ্রামার আর একটা হচ্ছে ভোকাবুলারি পার্ট। এই ভোকাবুলারি পার্টের মধ্যে আমার তোমার ফ্রেজ, ইডিয়াম, অ্যান্টোনিয়াম, সিনোনিয়াম সবই আছে। ঠিক আছে, এখন আসি গ্রামার কিভাবে পড়বো অ্যান্ড ভোকাবুলারি কিভাবে পড়বো। দেখো, আমরা একাডেমিকে যখন পড়তেছি তখন আমাদের স্যার নিশ্চয়ই ক্লাসে পড়াচ্ছেন, বা তুমি যদি ব্যাচে পড়ে থাকো সেখানে তোমার ইংলিশ স্যার পড়া দিচ্ছেন। সো ধরে দিলাম তোমার স্যার ক্লাসে পড়াচ্ছেন আজকে টেন্স। সো টেন্স তো স্যার একদিনে শেষ করবে না, তাই না? কমপক্ষে 3 দিন 4 দিন পড়াবে। সো এই 3 দিন বা 4 দিন তোমার কাজ হবে তুমি এই যে টেন্স পড়াচ্ছেন স্যার, এটা তুমি ওই মাস্টার বা অ্যাপেক্স থেকে পড়ে ফেলবা। সো টেন্স তুমি কি করবা, মাস্টার বা অ্যাপেক্স থেকে তুমি টেন্সটা পড়ে ফেলবা, তার মানে তোমার অ্যাডমিশনের জন্য প্রিপারেশন কমপ্লিট। ওকে, কথা বোঝা গেল? গ্রামার পড়ার সিস্টেম হবে, আমার ক্লাসে স্যার যে টপিক পড়াচ্ছেন সেই টপিকটা আমি আমার বই থেকে মানে অ্যাডমিশনের জন্য মাস্টার বা অ্যাপেক্স থেকে পড়ে ফেলবো। আবার এবার আসি ভোকাবুলারি পড়ার সিস্টেম। ভোকাবুলারি পড়ার সিস্টেম হবে 2 রকম, মানে মোস্ট অফ দ্য পিপলের ক্ষেত্রে 2 রকম ভাবেই পড়ে, 2টা মানে ফেমাস ওয়ে আছে আর কি। একটা হতে পারে আমি ধরো এ বি সি ডি, সরি এটা ডি, এ বি সি ডি। সো এ দিয়ে আজকে আমি সিনোনিয়াম, অ্যান্টোনিয়াম, দেন আমার প্রিপোজিশন, গ্রুপ ভার্ব সব পড়ে ফেললাম। এর মধ্যে কি কি রাখতেছি? এর মধ্যে আমি রাখতেছি সিনোনিয়াম, অ্যান্টোনিয়াম, গ্রুপ ভার্ব, প্রিপোজিশন সব কিছুই আমি এ দিয়ে পড়ে ফেললাম আজকে, পরের দিন বি দিয়ে পড়বো, পরের দিন সি দিয়ে পড়বো, এভাবে একটা ওয়ে হইতে পারে, অনেকে পড়ে। আবার কারো কারো ক্ষেত্রে এইটা আমি আজকে সিনোনিয়াম পড়বো, কয়টা পড়বো? ধরো 50টা পড়ে ফেলবো, পরের দিন আর 50টা পড়বো, তারপরের দিন আর 50টা পড়বো। এভাবে সিনোনিয়াম শেষের পরে আমি যাব গ্রুপ ভার্বে, তারপর যাব প্রিপোজিশনে। এইভাবে একটা ওয়ে হইতে পারে, মানে ভোকাবুলারি পার্টের জন্য এইরকম 2টা ওয়ে আছে আর কি। এক আমি এইভাবে পড়তে পারি উপরে ABCD দিয়ে, আবার একটা টপিকে থাকতে পারি। এই টপিকটা অনেক বেশি রেকমেন্ড করে অনেকে, যে অনেকের জন্য কাজেও দেয়, যে আমি যদি পড়ি কিছু কিছু কমন পাওয়া যায় আর কি, সিনোনিয়াম অ্যান্টোনিয়ামের মধ্যে কিছু কমন পাবো, আবার গ্রুপ ভার্ব প্রিপোজিশনের মধ্যে কিছু কমন পাবো, এই জন্য এই টপিকটা অনেকে রেকমেন্ড করে, কিন্তু আমার পক্ষে কাজে লাগতো না, আমি এটা পড়তাম। এখন আসো
তো যার যেটা সুইটেবল মনে হয় সে সেটা পড়তে পারো, এখানে কোনো বাধা ধরার নিয়ম নাই। সবচেয়ে বেশি ইংলিশের মধ্যে যদি কোনো জায়গায় প্যারা খায় সেটা হচ্ছে সিনোনিয়াম আর অ্যান্টোনিয়াম নিয়ে, এবং এটা থেকে কোয়েশ্চেন আসে, প্রত্যেকবারই আসে। তো সিনোনিয়াম অ্যান্টোনিয়াম ভালো গুরুত্বপূর্ণ, এবং আমরা প্যারা খাবো না, এই জন্য তো আমরা একাডেমিক প্রিপারেশন নিচ্ছি। এখন সিনোনিয়াম অ্যান্টোনিয়ামের ক্ষেত্রে তোমাকে অবশ্যই একটা খাতা রাখতে হবে। এই খাতায় আসলে কি থাকবে, যখন তুমি মাস্টার ব্যাকপেজ খুলবা তখন দেখবা যে প্রথমে ফর দ্য সিনোনিয়াম ফর দিস ওয়ার্ড, এই যে দিস ওয়ার্ড মানে গিভেন ওয়ার্ডটা থাকবে এখানে লেখা, বুঝছো? গিভেন ওয়ার্ডটা এখানে লিখবা, তারপর এখানে লিখবা বাংলা অর্থ, তারপর এই পাশে লিখবা কি অ্যান্সার। সব না, ধরো তুমি 50টা সিনোনিম আজকে পড়লা, তার মধ্যে তুমি 40টা পারো না, এটাই স্বাভাবিক। 10টা পারছো, 40টা তুমি পারো নাই। তো যে 40টা পারো নাই সে 40টা প্রথমে গিভেন ওয়ার্ডটা লিখবা, কথা বুঝছো? গিভেন ওয়ার্ডটা লিখবা যেটা কোশ্চেনে দেওয়া আছে, তারপর ওই গিভেন ওয়ার্ডের বাংলাটা কি সেই বাংলাটা এখানে মাঝখানে লিখবা। দেন যেটা অ্যান্সার, অনলি অ্যান্সার, যেটা অ্যান্সার শুধুমাত্র সেটা এখানে লিখবা। এখন এভাবে তোমার পুরো খাতাটা ভরে ফেলবা, প্রতিদিন ভরে ফেলবা, ঠিক আছে? এইভাবে প্রিপারেশনটা নিতে হবে। এখন এটা করার উদ্দেশ্য কি? এটা করার উদ্দেশ্য হচ্ছে যখন তুমি রিভিশন দিবা, সিনোনিয়াম অ্যান্টোনিয়াম যদি ভাবো একবার পড়ে পেরে যাবা, আসলে তুমি এক্সট্রিমলি ট্যালেন্টেড হইতে পারো, এই জন্য পারবা, আদারওয়াইজ আমি পারি নাই কোনোদিন। সো ধরো এখানে আমার 10টা লেখা আছে, এই 10টা আমি যখন পরের দিন আসবো তখন আমার রিভিশন স্ট্র্যাটেজি হবে, আমি চেষ্টা করব এভাবে রিভিশন দেওয়ার। ধরো আমি এভাবে একটা কাগজ নিতাম, নিয়ে এভাবে ঢাকতাম, আচ্ছা গিভেন ওয়ার্ড এই, এর বাংলা এই, এন্ড সিনোনিয়াম এই, আচ্ছা পরেরটা কি দেখি, পরেরটা এই, এটা আমি পারি নাই। তো যখন আমি পারতাম না তখন আমার ই থাকতো, আমি এটা মার্ক করে রাখতাম পেন্সিল দিয়ে, এটা মার্ক করলাম, এটা মার্ক করলাম, এটা মার্ক করলাম। দেখা গেল 10টার মধ্যে তুমি 8টা পারো নাই, বাকি 2টা তুমি পারছো, মানে 10টার মধ্যে 8টা পারো নাই, বাকি 2টা তুমি পারছো। তাহলে পরের বার যখন রিভিশন দিবা, এই পরের বার রিভিশন শুধুমাত্র 8টা পড়বা, মানে শুধুমাত্র মার্ক কলাগুলাই পড়বা, অন্যগুলা পড়বো না। এখন পরের বার যখন পড়বা দেখবা যে 8টার মধ্যে হয়তো আর 2টা হয়েছে, আর 6টা হয় নাই, তো পরের বার শুধু ওই 6টা পড়বা। এই জন্য বলতেছি পেন্সিল দিয়ে মার্ক করবা। এইভাবে সিনোনিয়াম পড়লে কম্পারেটিভলি ইজি হয় জিনিসটা। এখন যখন দেখবা সবগুলা কালি তোমার মুছা শেষ, মানে সবগুলা তুমি পেরে গেছো, তখন আবার এই পেজটা পুরোটাই পড়তে হবে। এই পেজটা পুরোটাই পড়লে দেখা যাবে যে 10টার মধ্যে তুমি 5টা পারছো আর 5টা পারো নাই, সেগুলো কিন্তু পারার কথা ছিল বাট আমার মনে নাই। এইটা স্বাভাবিক, আমার ক্ষেত্রে এই ঘটনা ঘটছে। তো যখন তুমি 5টা পারো না, ওই 5টা আবার পড়বা। যখন তুমি এই স্টেজ পার করে আসছো, এই স্টেজ পার হয়ে গেছে, তখন দেখবা সিনোনিয়াম অ্যান্টোনিয়াম তোমার কাছে ইজি হয়ে গেছে। প্রথমে একবার এই স্টেজে যাবা, এই স্টেপ ফলো করবা, এই স্টেপ ফলো করার পরে এই স্টেপটা ফলো করতে হবে, দেন তোমার কাছে সিনোনিয়াম অ্যান্টোনিয়াম অনেক ইজি হবে। এখন আসো, সিনোনিয়াম অ্যান্টোনিয়াম গেল, আর একটা জিনিস সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই জিনিসটা আমি পারতাম না পার্সোনালি, আর বন্ধু বান্ধবকে দেখতাম তারা পারতো না। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে একটা জিনিস যেগুলো বেশ কমন, অনেক বেশিবার পরীক্ষায় আসছে, এইগুলো যেন ভুল না হয়। অন্যগুলো ভুল করতে পারো বাট এইগুলা যেন ভুল না হয়। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের সাথে তুমি আরেকটা গ্রামার টপিক, সেটা হচ্ছে আমার গ্রুপ ভার্ব, এটা মিলায় পড়তে পারো, তাহলে দেখবা যে কিছু কিছু মিল খুঁজে পাচ্ছ। সো এটা মানে পড়লে ভালো হবে, বাট বেশি প্যারা নেওয়ার দরকার নেই। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি কঠিন হয়, আনকমন আসে, কে পারবে কে জানি, আমি তো পারতাম না। তারপর আসি প্র্যাকটিস। এখন প্র্যাকটিস আসলে করবো কেমনে? যদি তোমার একাডেমিক থেকে প্রিপারেশন হয় তাহলে প্র্যাকটিস একরকম, অ্যাডমিশন প্রিপারেশন একরকম। আজকে আমরা একাডেমিকে সীমাবদ্ধ থাকবো। একাডেমিক প্র্যাকটিস হবে, আমি যে বললাম টেন্সের কথা, ধরো টেন্সের মধ্যে আমার একটা রুল দেওয়া আছে, রুল নাম্বার 1। সো এই রুল নাম্বার 1-এর আন্ডারে, এই রুলটা ধরো 3 লাইনে লেখা আছে, এই রুলের আন্ডারে 50টা প্র্যাকটিস দেওয়া আছে। মাস্টার অ্যাপেক্স বইগুলোতে এমন সংখ্যক প্র্যাকটিস দেওয়া থাকে, একটা রুলসের আন্ডারে 50টা, কোনোটা 100টাও থাকতে পারে। সো এই 50টা প্র্যাকটিসের মধ্যে তুমি সলভ করবা প্রথমটা, দেখি পারি কিনা, পারছি, পরেরটা পারছি, পারছি, দেখা গেলো তুমি 20টা পেরে গেছো। তো এই 20টা পারার পর তোমার আর প্র্যাকটিস করার দরকার নাই, তোমার আর ওই বাকি 30টা প্র্যাকটিস করার দরকার নাই। ওইখানে ওই যে 30টার মধ্যে দেখবা যে কোনগুলো মোটা মোটা
কোন সেন্সে? যে এর পাশে সাল অনেক বেশি, চাকরিতে অনেকবার আসছে, বিসিএসে আসছে, ডিইউতে আসছে, 5টা 10টা 1+, মানে 1-এর অধিকবার আসছে। এটা আমাকে আমার দাদা শিখেছিলেন, প্রান্তদার কাছে পড়তাম তো, দাদা শিখেছিলেন যে 1+, 1-এর বেশিবার আসছে, 1-এর বেশিবার আসছে এমন টপিকগুলো তুমি পড়ে ফেলবা, মানে এমন কোশ্চেনগুলো পড়ে ফেলবা। 20টা কিন্তু পারছো, তারপরে এই কথা বলছি। আবার দেখা গেল তুমি পড়া শুরু করছো, পারলাম না, পরে আবার পারলাম না, পারছি, পারলাম না, পারছি, এরকম। ঠিক আছে, যদি আমার এরকম হয় সব পারতেছি, তখন আমি চেষ্টা করব যে এখানে মোটা সোটা দেখে 2 থেকে 3টা কোয়েশ্চেন মার্ক করার। বুঝলাম? 2 থেকে 3টা কোয়েশ্চেন মার্ক করবো মোটা সোটা দেখে, একটা রুলসের আন্ডারে। আবার যখন দেখতেছি এখানে পারতেছি না, তখন যেগুলো পারি নাই সেগুলো আমি মার্ক করবো পেন্সিল দিয়ে বা যে কোনো কালি দিয়ে মার্ক করবা। এইবার যখন তুমি রিভিশন দিতে আসবা, তখন তুমি এই মার্ক করাগুলো রিভিশন দিবা, যেগুলো পারি নাই সেগুলো রিভিশন দিব, অথবা সব পারছি সেখান থেকে আমি 2-3টা রিভিশন দিব। কি মোটা সোটা কোশ্চেন, স্বাস্থ্যবান কোশ্চেন। এইভাবে যদি প্র্যাকটিস করা হয় তাহলে সেটা হবে তোমার বেস্ট প্র্যাকটিস একাডেমিক লেভেলে। অ্যাডমিশনের প্র্যাকটিস আলাদা। এখন আসো, কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। কোশ্চেন ব্যাংক, ম্যাট, ড্যাট, বিসিএস, ডিউ, এই কোশ্চেন ব্যাংক তোমাকে সলভ করতে হবে। এখন যখন আমি তোমার টেন্স পড়লাম বা অন্যান্য টপিক পড়তেছি, তখন আমার না চাইতেও কি হবে, টপিক ওয়াইজ কোশ্চেন ব্যাংক সলভটা আমার হয়ে যাচ্ছে। বাকি থাকে কি ইয়ার ওয়াইজ কোশ্চেন ব্যাংক সলভ করা। এখানে একটা মানে ডিসক্লেমার আছে, ওয়ার্নিং আছে। যদি তোমার মনে হয় যে তোমার খুব ভালো, বেসিক খুব ভালো, তাহলে তুমি নির্দ্বিধায় ইয়ার ওয়াইজ কোশ্চেনে চলে যাবা। কারণ আমার ক্লাস 10-এ তো টেন্স ছিল, রাইট ফর্মস অফ ভার্ব ছিল, সেগুলো ক্লাস 10-এও ছিল। সো আমি ইয়ার ওয়াইজ কোশ্চেন দেখতে পারি। যদি মনে হয় যে ভাই আমার একটু সমস্যা আছে, আমি ইংলিশ হতে আগে ভালো পড়ি না, এখন ভালো পড়তে চাচ্ছি, সেক্ষেত্রে তুমি টপিক ওয়াইজেই কোশ্চেনে সীমাবদ্ধ থাকো, আলাদা এখানে যাওয়ার দরকার আপাতত নাই। এটা কিছুদিন পর থেকে শুরু করতে পারো। সো ইয়ার ওয়াইজ কোশ্চেন কখন সলভ করবা? যখন তোমার মনে করবা তোমার বেসিক মোটামুটি ভালো, আমি ক্লাস 10-এ ফাঁকি দেই নাই, আমার মতো ভালো মোটামুটি পড়ছি, সেক্ষেত্রে আমি ইয়ার ওয়াইজ কোশ্চেনে যেতে পারি। বাট ইয়ার ওয়াইজ কোশ্চেন সলভ করার ক্ষেত্রে আরেকটা ওয়ার্নিং, সেটা হচ্ছে এমন বই সিলেক্ট করতে হবে, মাস্টার অ্যাপেক্সে কিন্তু নাই, এমন বই সিলেক্ট করতে হবে যেখানে আমার ব্যাখ্যা দেওয়া আছে। ব্যাখ্যা মানে ভুল লিখছি, ওকে, ব্যাখ্যা দেওয়া আছে। ব্যাখ্যা বলতে কি, ধরো এই কোশ্চেনটা কেন এমন অ্যান্সার হয়েছিল তার ব্যাখ্যা দেওয়া আছে, এটা কেন এক্সেপশন তার ব্যাখ্যা দেওয়া আছে, এগুলো লাগবে। কারণ অ্যাডমিশনের কোশ্চেন একটু তো হার্ড হবে, তাই না? কিছু কিছু কোশ্চেন সেগুলো পারবো না, তখন আমি এই ব্যাখ্যাটা দেখে যেন বুঝে নিতে পারি। এই জন্য ব্যাখ্যা আছে এমন কোশ্চেন, ইয়ার ওয়াইজ কোশ্চেন আমাকে সলভ করতে হবে। এটা আমি করতাম জয়কলির মেডি ইংলিশ বই থেকে। মেডি ইংলিশ বই থেকে শুধুমাত্র কোশ্চেনগুলো সলভ করছি, আর পড়ছি কি মাস্টার। সো যখন আমার কোশ্চেন ব্যাংক সলভ আসতো বা কোচিংয়ে পড়া দিত যে আজকে এই মানে 10টা সালের কোশ্চেন পড়া, তখন আমি এখানে শিফট করতাম। আবার যখন টপিক আসলে আমি মাস্টারে শিফট করতাম, এবং মিলাই পড়তাম। যদি আমি বলি নাই যে তোমাকে এখানে কোশ্চেন ব্যাংক সলভ করা খুবই জরুরি, কারণ আমি টপিক ওয়াইজ কোশ্চেন সলভ করতেছি। যদি কোশ্চেন ব্যাংক সলভ করতে চাও, বেসিক ভালো থাকে, অবশ্যই আমি রেকমেন্ড করব তুমি কোশ্চেন ব্যাংক সলভ করো, সেটা ইয়ার ওয়াইজ করবা এবং ব্যাখ্যা সহ এমন একটা বই দেখবা যেখানে ব্যাখ্যা আছে, সেখান থেকে কোশ্চেন সলভ করবা। এইভাবে কোশ্চেন সলভ করলে মোটামুটি ওভারঅল প্রিপারেশন নিলে তোমার মানে তুমি কত বেনিফিটেড হবা তুমি এটা আন্দাজও করতে পারতেছো না। অ্যাডমিশনে তোমার কোনো প্যারাই লাগবে না ইংলিশের ক্ষেত্রে। ঠিক আছে, সো থ্যাংক ইউ সবাইকে ক্লাসটা করার জন্য।